রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল 9টা 10-15 মতো। আর এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি। আগের দিন রাত্রির থেকেই খুব দোনমনো হচ্ছিলো জানো তো, যে আদতেও আমাদের যাওয়াটা হবে নাকি হবে না। এই দোনমনো নিয়েই কোনো রকমে আমরা ব্যাগটা গুছিয়ে সকাল সকাল বেরিয়েই পড়লাম। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না। যাচ্ছি হচ্ছে আমার সবথেকে প্রিয় স্থান মায়াপুর। তো দর্শনীয় স্থানগুলির মধ্যে কিন্তু আমার মায়াপুর আর বৃন্দাবন দুটো স্থান প্রচণ্ড প্রিয়, একদম যেটাকে বলে হৃদয়ের সবথেকে কাছের স্থান। কিন্তু সবসময় তো বৃন্দাবনে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু বৃন্দাবনে আমাদের আমি যেখানে থাকি সেখান থেকে যেতে মোটামুটি 24 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে মায়াপুর যেতে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাই প্রায় সময় পেলে পরেই একটু ছুটে ছুটে যাই ভগবানের দর্শন করতে। তাই আজও তাই বেরিয়ে পড়লাম ভগবানের ইচ্ছেতেই। আর বন্ধুরা, এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি। আমরা কিন্তু 10টা 28-এর লালগোলা এক্সপ্রেস ধরে এসেছি। আর ট্রেনটা যেহেতু গ্যালোপিন ছিল সেহেতু বিভিন্ন স্টেশনে দাঁড়ায়নি, তো মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এছাড়া অন্যান্য ট্রেনগুলিতে উঠলে অথবা কৃষ্ণনগর লোকালে উঠলে আমাদের কিন্তু মিনিমাম 2.25 ঘন্টার মতন সময় লাগে মায়াপুরে পৌঁছাতে। তো এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেই গেছি। আর তোমরা তো জানোই যে এখান থেকে অটো অথবা টোটো রিজার্ভ করে যেতে হয়, অথবা তোমরা ভেঙে ভেঙেও যেতে পারো। তো আমরা স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডে চলে এসেছি। আর এখন আমরা ভাবছি বেশ অনেকটাই লেট হয়ে গেছে, মোটামুটি এখন বাজে 1টা 10। তো এখন আর ভেঙে ভেঙে না গিয়ে আমরা ভাবলাম একেবারে টোটো রিজার্ভ করে নিই। আর টোটো রিজার্ভ করলে এখন একটা সুবিধা কী বলো তো, তোমাদের খেয়া পেরিয়ে যেতে হবে না, তোমাদের একটা অন্য সাইড দিয়ে সেটা ক্রস করে ব্রিজের ওপর থেকে নিয়ে যাবে। তো আমাদের ভাড়া নিয়েছিল 4 জনের 200 টাকা। তোমাদের হাতে যদি অনেকটা সময় থাকে তাহলেই কিন্তু তোমরা এই টোটো রিজার্ভ করে যেও, কারণ টোটো রিজার্ভ করে যেতে কিন্তু প্রায় 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগে, কারণ রাস্তাটা বেশ অনেকটা। এমনিতে আমরা যদি ভেঙে ভেঙে আসতাম তাহলে মোট 3খানা গাড়ি চেঞ্জ করতে হতো। প্রথমে ওখান থেকে একটা টোটো ধরে আমাদের পাড় অবধি আসতে হতো, ঘাট অবধি আসতে হতো, আর ঘাট থেকে পেরোতে হতো একটা নৌকা করে। আর নৌকা থেকে নেমে তারপরে আবার টোটো ধরে তারপরে মন্দিরের সামনে গেট অবধি আসতে হতো। তো সেহেতু ভাবলাম এত ভেঙে ভেঙে না গিয়ে এত তো জার্নিং করেছে ট্রেনে এতক্ষণ, তো একেবারে টোটো করেই চলে যাই। তো এখন আমাদের টোটো নামহট্ট ভবনের সামনে নামিয়ে দিয়েছে। আর ভাড়া তো তোমাদের বললামই 200 টাকা ভাড়া নিয়েছে। আর এই জায়গাটায় চলে এলে আমি ভীষণ খুশি হই, মনে হয় যেন আমি আমার নিজের এলাকায় চলে এলাম। তো বন্ধুরা, সামনে ইসকন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, সেটা দেখে আরও আমার আনন্দ আর দেখে কে। কিন্তু এখন তাড়াহুড়ো করে আমাদের রুমটা নিতে হবে, কারণ এখন প্রায় বেজে গেছে 1:30। এই সময়তে জানিও না যে হোটেলে রুম পাবো কি না। আর আমরা কিন্তু এর আগেও যতবারই এসছি নামহট্ট ভবনেই ছিলাম। আমরা কিন্তু যতবারই আসি ইসকনের ভিতরে কোনো না কোনো ভবনেই থাকি, কোনো না কোনো ভবনে বলতে গেলে আমরা এছাড়া এর আগে নামহট্ট ভবন ছাড়া কোথাও থাকিনি। তো এইবারেও কিন্তু আমরা সেই নামহট্ট ভবনেই গেলাম, আর ভাগ্যক্রমে আমরা রুম পেয়েও গেলাম। নামহট্ট ভবনটা কী বলো তো, এই ভবনের পরিবেশটা আমার খুব ভালো লাগে, যেহেতু আগেও একবার ছিলাম আমি এখানে। প্রচণ্ড নিরিবিলি পরিবেশ। আর যে হোটেলে যে রুমগুলো আছে, যে সেই প্রাইস অনুযায়ী রুমগুলো ভীষণ বড় বড় রুম, আর সাথে 2টো করে খাট, ব্যালকনি, সমস্ত কিছু দেওয়া আছে। তো চলো বন্ধুরা, রুমটা নিয়ে নিই। আর রুমটা নিয়ে তারপরে তোমাদের অবশ্যই রুম ট্যুরটা করাবো। আর আমরা যে রুমটা নিয়েছিলাম এই রুমটার কিন্তু ভাড়া পড়েছিল 800 টাকা মাত্র। কিন্তু বন্ধুরা, রিসেপশনে রুম নিয়ে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কোথাও বেরোনোর টেনশনে না আমাদের সকালবেলা খেয়ে দিয়ে বেরানো হয় না। যদি কোথাও বেরোনোর থাকে তো আমরা বেশিরভাগ ওই কোনো রকমের কিছু খাই কি না খাই। এবারেও শুধু চা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, একটা বিস্কিট পর্যন্ত খাইনি। তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। তো আমরা সকলে একটাই কথা ভাবছি যে কখন গিয়ে রুমে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে মাত্র আমরা বেরিয়ে পড়বো খাবার দাবার খেতে, কারণ আমরা কেউই খাইনি। আর দুপুর 2:30 বাজে। তোমরা তো জানোই এতটা জার্নিং করে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, সরাসরি তোমাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। আর এই নামহট্ট ভবনের এক একটা ফ্লোরের নিচে কিন্তু এরকম সুন্দর করে তুলসী মঞ্চ করা রয়েছে, এটা ভীষণ আকর্ষণীয়।
আর বন্ধুরা নামহট্ট ভবনের আরও একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো লিফট। কারণ আমাদের রুম ছিল প্রায় 5তলার ওপরে, 503 নম্বর রুম। তো সেখানে আমরা আমাদের হেঁটে যাতায়াত করতে প্রচুর কষ্ট হতো, লিফটের সিস্টেমটা ছিল তাই আমাদের অনেক ভালো লাগলো। তো লিফটে করে এখন উঠে পড়লাম। আর চলো, এই যে এখন রুমের দরজাটা খুলছি, আর চলো তোমরাই আমাদের সাথে দেখে নাও রুমটা কতটা সুন্দর। 800 টাকার রুম হিসাবে আর রুমটা কিন্তু সত্যিই খুব ভালো। তো বন্ধুরা রুমে ঢুকতেই দেখো দু সাইডে দুটো খুব সুন্দর সুন্দর খাট পাতা রয়েছে। এক একটা খাটে মোটামুটি দুজন করে শুতে পারবে, আর মিডিলে যদি একজন ছোট বাচ্চা থাকে সেও শুতে পারবে। আর সাথে রয়েছে এই যে বাথরুম, দেখো তোমরা একদম প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন এখানের প্রত্যেকটা রুম থাকে। তো এই জন্যই নামহট্ট ভবন আমার এত প্রিয়। আর এই রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি। আগেরবারে আমাদের ব্যালকনিটা কিন্তু একদম টিওভিপি দেখা যাচ্ছিল, মানে যে মন্দিরটা পুরো মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল। কিন্তু এবারে সেই রুমটা আর আমরা পাইনি, এটা একটু পেছন সাইডের হয়ে গেছে। কিন্তু তবুও দেখো এখান থেকেও ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বিভিন্ন হোটেলে আমার এই ব্যালকনি রুমটা কিন্তু বেশ প্রিয়, কারণ ব্যালকনি রুমটার মধ্যে মানুষ দাঁড়িয়ে একা একা বেশ কিছুটা সময় কাটাতে পারে। আর বন্ধুরা দেখো এই হচ্ছে গিয়ে যে কাবারটার ভিতরে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। কেউ যদি এক সপ্তাহেরও প্ল্যানিং করে আসে না, পুরো জামা কাপড় বাড়ির মতন সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। আর এই কাবারগুলো প্রত্যেকটা রুমেই কিন্তু এখানে রয়েছে। মোটামুটি 800 টাকার 1200 টাকার যা রুম রয়েছে, প্রত্যেকটা রুমেই কিন্তু এই কাবারগুলো রয়েছে। তো দেখে নিলে তোমরা রুমগুলো কিন্তু খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো এখন চলো আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোই। বেরিয়ে প্রচুর জোরে খিদে পেয়েছে, আমরা এখন খাবার খেতে বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন যাবো আমরা এখানে প্রসাদ পেতে। তো বেলা 2:30 প্রায় বাজতে যায়, প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো দেখা যাক কোথায় কি খাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা। তো বন্ধুরা আমরা কিন্তু এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি এখন কালবেটের মোড়ের দিকে, মানে যেটাকে ওই হসপিটালিং রোড বলা হয়, যেদিকে সমস্ত রকমের খাবারের আইটেম পাওয়া যায়। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তো এত গরমে এই বেলার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু যেতে যেতে দেখলাম এই মাসির বিরিয়ানির দোকানটা। তো দোকানের বাইরে দেখো তোমরা কতটা লাইন পড়ে গেছে। তো এখন আমরা ভেবেছি যে জগন্নাথ ভেজ প্রসাদম যে আছে, 70 টাকায় 7 রকমের মানে আইটেম দিয়ে থালি দেয়, তো সেই দোকানেই আমরা এখন খেতে যাব বলে ঠিক করেছি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, এই দেখো জগন্নাথ প্রসাদম খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছি ফাইনালি। তো দেখা যাক, জগন্নাথ প্রসাদমের ভিডিও কিন্তু এর আগে ফোনে আমরা অনেকেই দেখেছি, সবাই দেখেছি বলতে গেলে, আর আমি কিন্তু ভিডিও দেখেই এসেছি। তো দেখা যাক আসলেই জগন্নাথ প্রসাদমের প্রসাদ কতটা টেস্টি। তো বন্ধুরা আমরা এখন থালি অর্ডার দিয়ে দিয়েছি, আর এখন ডাল, পটল আলু ভাজা, আর সাথে রয়েছে এঁচোড়ের সবজি। তো এই সমস্ত জিনিস দিয়ে খাওয়া শুরু করলাম। হ্যাঁ, মোট 7 রকম পদই কিন্তু দিয়েছিল। আর খাবারগুলো সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল, কিন্তু যে ভাতটা একটু শক্ত থেকে গেছিলো সেই দিন। প্রতিদিন নিশ্চয়ই শক্ত থাকবে না, এক আধ দিন এরকম হতেই পারে। তো দেখো বন্ধুরা, এই যে এইখানে এবার সয়াবিন আলুর তরকারি চলে এসছে, আর ছিল পটল পনির দিয়ে আলু দিয়ে একটা রসা, আর শেষ পাতে ছিল একদম কাঁচা আমের মিষ্টি টক মিষ্টি চাটনি। তো এত কিছু খেয়ে পেটের অবস্থা পুরো একদম ফুল হয়ে গেছে, কিন্তু তাও আমরা ভাবলাম একটু এখানে কাঁচা মিঠে আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা মিঠে আম কিন্তু ওখানে 35 টাকা শ নিয়েছিল। তো একটু কাঁচা মিঠে আম প্যাকিং করে নিয়ে নিলাম। এখন বলতে গেলে একটু জল খাওয়ার পর্যন্ত পেটের জায়গা নেই, এতটাই পেট ভরে গেছে আমাদের। কিন্তু প্রথমে যেই কোয়ান্টিটিতে আমাদের দিয়েছিল সেই কোয়ান্টিটিতেই কিন্তু আমরা খেয়েছি, বরঞ্চ আমরা খেতে পারিনি, লাস্টে জোর করে করে খেয়েছি, যেহেতু দেখো খাবার নষ্ট করা উচিত না সেই জন্য। কিন্তু আমরা কিন্তু আনলিমিটেড হলেও প্রত্যেকটা জিনিস আনলিমিটেডভাবে নিয়ে নিই, তাতেই পেট ভরে গেছে। তো বন্ধুরা দেখো এখানে কাঁচা মিঠে আমটা কাকু সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো কাঁচা মিঠে আমটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল খেতে, আর এই কাঁচা মিঠে আমটা পুরোটার দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 30 টাকা। তো বন্ধুরা চলো এবার রুমে গিয়ে একটু রেস্ট করি, আর হাঁটতে পারছি না, অনেক হয়েছে, পুরো পেট ভরে গেছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার বিকালবেলা বেরোবো। হরে কৃষ্ণ এভরিওয়ান, আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এখন যাবো আমরা নৌকা বিহার যে ফেস্টিভ্যালটা হয় চন্দন যাত্রার সময়, সেই চন্দন যাত্রার সময় সেই ফেস্টিভ্যালটা দেখি। চলো বন্ধুরা এখন গিয়ে দেখা হচ্ছে।
বলে আমরা এখন নৌকা বিহার যাচ্ছি। নৌকা বিহার দেখতে যাচ্ছি। আচ্ছা। আর বন্ধুরা দেখো নামহট্ট ভবনের সামনে যে ব্যালকনিটা রয়েছে, যেটাকে বলা হয় কমন ব্যালকনি, সেই কমন ব্যালকনি দিয়ে কিন্তু একদম সেই কিউবিপির চূড়াটা দেখা যাচ্ছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি, আর এখন মন্দিরে যাব ভাবলাম, কিন্তু মন্দিরে যাওয়ার পথেই আর আমরা প্রথমে মন্দিরে যেতে পারলাম না। এমন কি হলো যে প্রথমে আমরা মন্দিরে ঢুকতে পারলাম না, সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। তো ভিডিওতেই তোমরা জানতে পারবে। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন মন্দিরের দিকেই যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু যেতে যেতে দেখো এখানে কত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, সেটা দেখে এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ সামনেই তো মন্দির, তোমরা যারা যারা মায়াপুরে গেছো তারা অবশ্যই জানবে। কিন্তু এখানে যেই হরিনাম সংকীর্তনটা হচ্ছিল এটা দেখে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর খুব মন করছিল। তো আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, মোটামুটি 2-5 মিনিট মতন তো অবশ্যই দাঁড়ালাম। আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এই সুন্দর পরিবেশটা কেই বার না মিস করবে বলো। তো এখন আমরা মন্দিরের সামনেই পৌঁছে গেছিলাম। সামনে পৌঁছে গিয়েই দেখি কি ওমা, ভগবানকে নিয়ে তো এখন যাচ্ছে চন্দন যাত্রায় সেবা দিতে, মানে নৌকা বিহারে। এখান থেকে ভগবানকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে সেটা কি তোমরা জানো? আমি কিন্তু জানি। ভগবানকে এখন নিয়ে যাওয়া হচ্ছে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের সামনে যে একটা পুষ্করিণী রয়েছে, সেই পুষ্করিণীটার মধ্যেই কিন্তু ভগবানের নৌকা বিহার করানো হয়। আর চন্দন যাত্রার প্রথম 7 দিন কিন্তু ভগবানকে প্রতিদিনই নিয়ে যাওয়া হয় নৌকা বিহারের জন্য। বন্ধুরা জানো তো, যবে থেকে চন্দন যাত্রা ফেস্টিভ্যালটার নামে আমি জেনেছি, তবে থেকেই কিন্তু এই চন্দন যাত্রা অনুষ্ঠানটায় আমার অংশগ্রহণ করার খুব ইচ্ছা ছিল, জানো তো, কিন্তু কোনোভাবেই কোনোদিনই সম্ভব হয়ে ওঠেনি। এই বছর বলতে পারো ভগবানের সাথে একরকম কোনো রকমের জোরাজুরি করেই কিন্তু চলে এসেছি মায়াপুরে এই চন্দন যাত্রায় অংশগ্রহণ করব বলে। এতটাও সৌভাগ্য হয়তো আমার কপালে ছিল কিনা আমি জানি না, কিন্তু নিজের চোখে চন্দন যাত্রার দৃশ্য দেখে আমার সত্যিই খুবই ভালো লাগছে। এই বোটটা করে কিন্তু ভগবানকে কিন্তু এই যে পুষ্করিণীটা দেখছো, এই পুষ্করিণীটার মধ্যে কিন্তু মাঝে মধ্যেই ঘোরানো হচ্ছে। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তার কারণ যখনই ভগবানকে নৌকায় তোলা হলো তারপর থেকেই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। তো এই ঝড় বৃষ্টিটা যাতে আরও না বাড়ে, তো সেই জন্য আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে চলে গেলাম। আর বন্ধুরা দেখো, এই চন্দন যাত্রা উপলক্ষে প্রভুপাদ সমাধি মন্দিরটাকে কত সুন্দর ফুল আর লাইট দিয়ে সাজানো হয়েছে। মন্দিরটার চেহারাই আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা কিন্তু মন্দিরে ঢুকবো, তো ভগবানকে দর্শন করব। কিন্তু তোমরা তো জানোই যে মন্দিরের ভিতর ফোন টোন এসব কোনো কিছু অ্যালাউ করে না। তো ফোন জমা রেখেই আমরা ঢুকেছি। আর মন্দিরের ভিতরে আজকে সবথেকে বড় সৌভাগ্যের কথা এটাই। তো বন্ধুরা এর আগেও অনেকবার আমি মোবাইলে দেখেছি ভগবানের চন্দন সেবার জন্য যে চন্দন প্রস্তুত করা হয়। তো মাতাজিরা প্রভুজিরা বিভিন্ন বড় বড় চন্দন কাঠ শিলাই ঘষে সেটাকে চন্দন সেবার জন্য প্রস্তুত করেন। আমারও খুব ইচ্ছা ছিল আমিও যদি ভগবানের সেবার জন্য সামান্য একটু চন্দন প্রস্তুত করতে পারতাম, তাহলে হয়তো আমার মানব জীবন ধন্য হতো। তো এইবারে হয়তো আমি সেটা ভাবিও নি, হয়তো আমার মাথাতেও ছিল না যে এরকমভাবে চন্দন বাটা হয়। মোবাইলে মানে আমি দেখেছিলাম, তো মন্দিরের ভেতরেই দেখলাম আমি, আমার ভাই দেখালো যে হচ্ছে ওখানে চন্দন সেবার জন্য চন্দন বাটা হচ্ছে। তো সেই চন্দন বাটার ওখানে যে আমি হাত লাগিয়ে একটু যে ভগবানের জন্য চন্দন বাটতে পেরেছি, সেটাতে আমাকে নিজের জীবনটা ধন্য বলে মনে হচ্ছে। তো এটাই হচ্ছে গোবিন্দের কৃপা, গোবিন্দ আমার উপর কৃপা করেছেন। তো এখন চলে এসেছি মন্দির থেকে বেরিয়ে। এখানে হচ্ছে অখণ্ড হরিনাম হয়। এখানে 24 ঘন্টা সারা দিন সারা রাত কিন্তু অখণ্ড হরিনাম হয়, মানে পার্ট টু পার্ট অনেক লোকজন রয়েছে। কেউ একজন উঠে যাওয়ার আগেই কিন্তু কেউ একজন এখানে চলে আসেন, মানে এখানে বসে হরিনাম সংকীর্তন করে। এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। তো একটুখানি সেখানে দাঁড়িয়ে এখন আমরা চলে এলাম মায়াপুরের ভেজ মোমো খেতে। তো মায়াপুরের ভেজ মোমোর কথা এর আগে অনেক শুনেছিলাম, কিন্তু মোমোটা সত্যিকারের কথা বলতে ভালো লাগেনি খেতে। আর এখন আমরা চলে এসেছি মাসির বিরিয়ানির দোকানে। রুটি হবে? রুটি হবে। আর তরকারিতে কি আছে? সবজি তরকা ছাড়া কিছু নেই? ময়দা সবজি? আচ্ছা, ওই তো গ্লুটেন। আচ্ছা, ওইটা হাফ প্লেট দেবে ময়দার সবজিটা। আর তরকা কত করে প্লেট? তরকা কত করে প্লেট? তরকা
আচ্ছা তাহলে কত করে প্লেট? রুটি তরকা প্লেট কত করে? আরে যে রুটি তরকা প্লেট তাহলে কত করে? কটা রুটি থাকবে? 4টে রুটি আর তরকা। দুটো রুটি যদি একশো নিই আমার কাছে কিছু হবে। এটা হচ্ছে মায়াপুরের 50 টাকার এক প্লেট ভেজ চাউমিন। এটা কোয়ান্টিটিতে অনেক কম। হ্যাঁ কোয়ান্টিটিতে অনেক কম, আর চাউমিনটা একটু শক্ত শক্ত লাগছে। এবার খেয়ে বলতে হবে যে অ্যাকচুয়ালি কেমন খেতে। মনে হয় না অতটা ভালো হবে। যেমন শক্ত শক্ত কাঠি কাঠি মতন দেখতে চাও। মোটামুটি খুব একটা চাউমিনটা একটু সেদ্ধ হচ্ছে। তো এরকম বন্ধুরা, এটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত ময়দার সবজি। এটা হাফ প্লেটের দাম 50 টাকা। খেয়ে দেখবো যে কেমন খেতে। এটা মিক্সড আছে, এটা তরকা না। বাদাম টাদাম দিয়ে খাই। ওই ফেলে তো বন্ধুরা, আগের দিন রাতের বেলা তো তোমাদের দেখালামই, আমরা কিন্তু ডিনার করে একদম রেস্ট করেছিলাম, মানে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সকাল 4টে, মানে ভোর 4টে। আর এখন প্রথমবার আমার খুব ইচ্ছা ছিল জানো তো মায়াপুরের মঙ্গল আরতি দেখার জন্য। এই প্রথমবার আমি মঙ্গল আরতি দেখতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, জানি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ করে না। আর সমস্ত কিছু জিনিস কি বলো তো, মন থেকে উপলব্ধি করতে হয় কিছু কিছু জিনিস। ক্যামেরা করলে পরে তো সেখানেই মনটা পড়ে থাকবে না। একদিকে ভালোই হয় যে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না। তো বন্ধুরা, আমরা এখন মঙ্গল আরতি দর্শন করে আবার হোটেলে চলে এসেছিলাম মাঝখানে। তো হোটেলে এসে মোটামুটি এখন আমরা 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে আবার এখন বেরিয়ে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে। তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর সেই মায়াপুরের ভাইরাল পরোটা, তোমরা তো দেখেছিলে মায়াপুরে একটা প্রভু পরোটার দোকান খুব ভাইরাল হয়েছিল। তো এখন আমরা সেই প্রভুর দোকানেই খুঁজতে যাচ্ছি যে যেখানে কোথায় পাওয়া যায় প্রভুকে। আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা জানতাম না। তো প্রথমে কালবেটের মোড়ের দিকে চলে গেছিলাম, অ্যাকচুয়ালি সেই দিকে ছিল না। অ্যাকচুয়ালি হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের কাছে ছিল প্রভুর দোকান। আর এই হচ্ছে দেখো সেই প্রভু, যেই প্রভু অনেক বিখ্যাত হয়েছিল, মানে ভাইরাল হয়েছিল যাকে বলে। তো এখানে এক প্লেট পরোটা মানে 110 গ্রাম করে দেয়, 20 টাকা করে দাম নেয়, মোটামুটি ভালোই খেতে। তো এখন পরোটা খেয়ে এখন আমরা যাচ্ছি একটু গোশালার দিকে। আর গোশালার দিকে যেতে রাস্তাটা এতটাই সুন্দর, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো চলো বন্ধুরা, তোমরাও এখন আমাদের সাথে গোশালার ভিতরে প্রবেশ করো। আর এই গোশালা জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে বিভিন্ন রকমের গোমাতাদের এখানে রয়েছে। সেই গোমাতাদের গিয়ে যখন দেখি খুব মনটা শান্তি লাগে জানো তো।
গোশালায় আমি এর আগেও এসেছি, কিন্তু তখন প্রত্যেকটা গরুর কিন্তু ওপরে নাম লেখা ছিল। কারোর নাম ইন্দুলেখা, কারোর নাম রাধারানী, কারোর নাম ললিতা, কারোর নাম বিশাখা, বিভিন্ন বিভিন্ন নাম ছিল। কিন্তু এখন সেই নামের প্লেটগুলো কিন্তু ওখান থেকে তুলে দিয়েছে। যখন নামের এই প্লেটগুলো ছিল খুব সুন্দর লাগতো, জানো তো, সবাইকে সবার নাম ধরে ডাকলেই সমস্ত গরু এখানে চলে আসতো। আর এখানে যত গরু দেখছো তোমরা, এখানে কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে, কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু ভীষণ শান্ত। এখানে কোনো মানে প্রচণ্ড মানে রাগী বা অ্যাগ্রেসিভ এরকম কিন্তু কোনো গরু নেই। হয়তো দেখতে তাদের শরীরটা বড়, কিন্তু তারা কিন্তু প্রচণ্ড শান্ত। আর গোশালার ভিতরে যত গরু রয়েছে এই মহাশয় কিন্তু সব থেকে বড়, পুরো একদম এনাকে দিয়েই মনে হয় সেই রেডবুলের অ্যাড দেওয়ানো হয়। তো এই গরুটাই মজা করছিলাম, এই গরুটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ বড়। আর এই গোশালার সামনে তোমরা সকলেই জানো লস্যি, দই, বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। তো আমরা গোশালায় গেলে অবশ্যই দইটা ট্রাই করি। 40 টাকাও করে নেয়, কিন্তু 1 কাপ পুরো ভর্তি করে দেয় দইটা। আর দইটা কিন্তু ভীষণ ঘন আর খেতে খুব ভালো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে কিন্তু আর বেশিক্ষণ আমরা থাকবো না, আমরা বিকাল বিকাল নাগাদই আবার বাড়ির দিকে রওনা হব। তো এখন বন্ধুরা আমরা মাসির বিরিয়ানির দোকান থেকে সমস্ত রকম আজকে যে লাঞ্চটা সেটা নিয়ে চলে এসেছি। ধরে ধরে করছে, ওইটা আছে মুখ ধরে ধরে করছে। লঙ্কা দিয়ে মাছ আর একটু বাদেই যেহেতু বেরিয়ে যাব, তার জন্য আমি একবার চলে এলাম মন্দির দর্শন করতে। মন্দিরে যেতে যেতে যেই রাস্তাটায় মানে যে রাস্তা থেকে যাই, রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই একটু ভিডিও করলাম রাস্তাটায়। আর মেন বেরিয়েছিলাম যেন তো একটু কেনাকাটা করতে, তো দেখা যাক কেনাকাটা করতে পারি কি না। তো এখন আবার আমরা যাচ্ছি একদম মন্দিরের রাস্তায়। এটা তোমাদের আগের দিন দেখেছিলাম, মনে আছে? এখানে নাম সংকীর্তন হচ্ছিল। বন্ধুরা এখানে কিন্তু প্রতিদিন বিকালেই এরকম নাম সংকীর্তন হয়, এছাড়া বিভিন্ন দিনের অন্যান্য সময়তেও হয়, কিন্তু বেশিরভাগটা বিকাল টাইমই হয়। এখন আমরা আবার চলে এসেছি প্রভুপদ যে সমাধি মন্দিরের সামনে। আর এখানে দেখো আমাদের সামনে একজন প্রভু যে এসে আমাদেরই দলের একজনকে টেনে নিয়ে গেল, এটা দেখে খুবই ভালো লাগলো যে
যে তারা আমাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ না করেই আমাদেরকেও এই নাম সংকীর্তনে অংশগ্রহণ করাচ্ছেন, নিজেরা ডেকে নিয়ে গিয়ে আবার। তো এখানে প্রভুজিরা নাচছিলেন, একটু ভিডিও করে নিলাম কারণ একটু বাদেই তো আমরা বাড়ি চলে যাব। আর এখানে একজন দেখো প্রভুজি, তিনি টুপি পরে নাচছেন, ওনাকে কিন্তু বেশ লাগছে, বেশ লম্বা চওড়া, বেশ ভালোই লাগছে। আর এখানে নাচছেন মাতাজিরা, একদিকে প্রভুজিরা একদিকে মাতাজিরা এখানে নৃত্য খেলায় মেতেছেন। এই পরিবেশটাকেই আমি ভীষণ মিস করি। মায়াপুরের এই পরিবেশটা কিন্তু আমার ভীষণ প্রিয়। করে মায়াপুরে আমি ছুটে আসি বারবার একটা কারণ এখানের পরিবেশটা আমার অত্যন্ত প্রিয়। এখানকার মানুষের আচার ব্যবহার সমস্তটা খুব, এখানে মন্দির চত্বরে থাকলে পরে অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। এখানে প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো। তো আমরা এখানে এসেছিলাম কিছু কেনাকাটা করতে, কিছু ঘাগরি কিনবো ভেবেছিলাম, কিন্তু এইবারে সত্যি কথা বলতে আমার কোনো ঘাগরি পছন্দ হয়নি। লাস্ট পর্যন্ত একটা পেটিকোট কিনেই বাড়ি চলে গেছিলাম। তো টাটা বাই বাই, মায়াপুরকে বলে দিলাম আবারও আসবো, আমার প্রিয় জায়গা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। আর তোমরা সকলেই অবশ্যই প্রে করো যাতে আমি বারবার আমার গোবিন্দের কাছে ছুটে যেতে পারি। রাধে রাধে।